আর একটা চ্যানেল আমার ছিল ফিচার রেডিয়া নাম। ফিচার রেডিয়াতে কি হয়েছিল, আমি মাল্টিপল সাবজেক্টের ওপর কন্টেন্ট বানাতাম। ওকে, আর ওই চ্যানেলটা ভাইরালও হয়ে গেছিলো কিছুদিনের জন্য। ঠিক আছে, তো কোনো একটা মিসঅ্যাপ হয় যেটার জন্য ওই টাইমে 2016-তে আমার 14,000 সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটাতে, 2016-তে। ওকে, তো ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। এই জায়গা থেকে বলতে হয় তাহলে আমার ইন্সপিরেশন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফর দ্য নেভার গিভ আপ অ্যাটিটিউডস। ঠিক আছে, মানে এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। দুজন, নাম্বার 1 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় হচ্ছে বিরাট কোহলি। এই দুজনের আমি বিশাল বড় ফ্যান। ঠিক আছে, আমি বিশাল অ্যাডমায়ার করি। পর জিনিসটা কী হয়, বেশ 2-3 মিনিট বেশ সব কিছু শান্ত। ওকে, এত জোরে হাওয়া দেওয়া শুরু হয় না, তুমি বিশ্বাস করবে না। এটা প্রথমে আমরা খুব ন্যাচারাল ভেবেছিলাম, বাট কিছুক্ষণ পর আমি আর আমার বন্ধু দুজনেই নোটিস করি যে এত জোরে যে হাওয়া দিচ্ছে গাছের কোনো পাতা নড়ছে না। আর ওখানে প্রচুর গাছ, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, বাট গাছের কোনো পাতা নড়ছে না। ওটা দেখে না আমি আর আমার বন্ধু দুজনেই একটু ভয় পেয়েছি। আজকে যদি কেউ এসে বলে যে ভগবানকেও তো আমি চোখে দেখিনি, এটা আমি কেন বিশ্বাস করতে যাবো? তো এটা তোমার নিজের স্পিরিচুয়াল বিলিফ। তো হনুমান চালিসা চান্ট করলে কি হয়, আমাদের যে সোল বা আমাদের যে আত্মা, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারি। ঠিক, ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্পওয়ালার ফার্স্ট এভার Q&A এপিসোড। তো 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে একটা Q&A এপিসোড আনবো, বাট সামহাও সেটা আমি আনতে পারিনি। তো কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যার যা কোয়েশ্চেন আছে আমাকে করতে পারো, খুব তাড়াতাড়ি Q&A আনবো, কারণ 50K সাবস্ক্রাইবার স্পেশাল আমি এখনও অবধি কিছু করিনি। তো আজকে আমি তোমাদের অনেক প্রশ্ন বা অনেক জিজ্ঞাসার উত্তর নিয়ে এসেছি। তো আজকের এপিসোডটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো, তারা প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানিও যে কার কার কোয়েশ্চেন্স আমি নিতে পারলাম না, কারণ আমি নিজে থেকে চেষ্টা করেছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কভার করার। তো বেশি কথা এখন বলবো না, তাহলে আজকের এপিসোডের ফ্লেভারটা কিন্তু এখনই নষ্ট হয়ে যেতে পারে। তো চলে যাবো সরাসরি ভিডিওতে। আর আজকে আমার সাথে রয়েছে দীপন ঘোষ, কারণ তোমাদের হয়ে ও আজকে আমাকে প্রশ্ন করবে আর আমি তোমাদেরকে উত্তর দেব। আর যদি আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের মনে প্রশ্ন জেগে থাকে যে এই ব্যাকগ্রাউন্ডটা কেন বা এটা কোথায় আমি শ্যুটটা করছি, তো তার জন্য একটা সারপ্রাইজ তোমাদের জন্য থাকছে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ চ্যানেলে। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো আজকের Q&A-তে। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা সব থেকে বেশি আসছে যে অরিত্র বেরার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, আর কলকাতার নর্থ জোনে আমি থাকি বেসিক্যালি। তো প্রপার অ্যাড্রেসটা আমি বলতে পারছি না, ঠিক আছে, বাট একদম নর্থ কলকাতা, প্রপার নর্থ কলকাতা বলতে আমরা যেটা বুঝি একদম সেখানেই থাকে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে, ঠিক আছে? এখানে বাসন্তী দেবী জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন যে তোমার ইউটিউবে আসার কিভাবে হলো, মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? বেসিক্যালি এটা না খুব ইন্টারেস্টিং, মানে আমার জন্য এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। প্রথমে আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করতাম। ওকে, তো আমি ফটোগ্রাফি করতাম। তো ফটোগ্রাফি যখন আমি করতাম তখন আমি ফটোগুলো সব কালেক্ট করতাম আর কোলাজ বানাতাম, ভিডিও কোলাজ হয় না, তো ওই ভিডিও কোলাজ বানিয়ে তো আমি স্টোর করে রাখার জন্য ইউটিউবকে ইউজ করা স্টার্ট করেছিলাম, যে আমি রাখবো কোথায় এত কিছু। তো ফার্স্ট আমি তখন জানতে পারি যে ইউটিউবে কী করে ভিডিও, প্রথমে জানতাম যে যেমন টি সিরিজ হতে পারে, VF হতে পারে, বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসেরই এরকম থাকে, মানে ইউটিউব চ্যানেল থাকে। তো তখন কি হয়, আমি দেখি, তো হঠাৎ করে কোনো একদিন হয়তো এটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে তখন আমার কলেজের কিছু একটা প্রোগ্রাম চলছিল, তো আমি সেই রিহার্সালের জন্য বিভিন্ন ভিডিও কালেক্ট করতে করতে হঠাৎ দেখতে পাই যে ইউটিউবে চ্যানেল খোলা যায়, মানে যে কোনো ইন্ডিভিজুয়াল ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারে। তো তখন ওটা আমি দেখলাম যে কী করে খোলা যায় আর ওখানে কী কন্টেন্ট দেওয়া যায়। তো তখন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে কখনোই মাথায় আসেনি ব্যাপারটা। ওকে, তো তখন ওই নিজের ফটোগুলোর ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ডে অনুপম রায়ের মিউজিক, ঠিক আছে, শহর কলকাতার ভিডিও মানে ফটোগুলো থাকতো, আর শহর জুড়ে যেন প্রেমের পুষ্প, ওই গান ফান দিয়ে দেন আপলোড করতাম। তো পড়ে রাখতাম না, তখন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সম্পর্কে কিছু জানতাম, কারণ যে টাইটেলটা থাকতো তুমি দেখবে ক্যামেরাতে যখন আমরা কোনো ভিডিও তুলি তার একটা অটোমেটিক টাইটেল জেনারেট হয়েছে, ওটাই থাকতো, ঠিক আছে। তো ন্যাচারালি তারপর আস্তে আস্তে যখন বেশি করে আপলোড করা শুরু করলাম, ইউটিউবটা ঘাঁটা শুরু করলাম জিও আসার পর, দেন দেখলাম যে বিভিন্ন ক্রিয়েটার বলতে তখন তো ইন্ডিয়া থেকে সন্দীপ মাহেশ্বরী ছিল আর ভুবন বাম ছিল,
পিউডিপাইকে দেখতো লোকে, খুব কম, ইন্ডিয়াতে খুব কমই মানুষ দেখতো। তো তখন আস্তে আস্তে বুঝলাম যে হ্যাঁ এরকম এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো দেন দেখো আমার ছোটোবেলা থেকেই না মানে ক্রিয়েটিভ কিছু করার ইচ্ছা ছিল, ওকে। তো যেমন আমি ছবি আঁকতাম আগে, দেন ফটোগ্রাফি করতাম, তারপর এই যে প্যারানর্মাল রিসার্চ, এইটার শখ আমার বহুদিন ধরে, ঠিক আছে, 2012-13 সাল থেকে চলছে। আলটিমেট 14 থেকে আমি পড়া শুরু করি জিনিসগুলো। তো কোনোদিন ভাবিনি যে এইটাকে আমি অ্যাজ আ কন্টেন্ট প্রডিউস করতে পারবো, যার জন্য এটা আমার শুরুই হয়েছে অনেক দেরিতে। বাট আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি বহু বছর আগে থেকে, আমার ইউটিউব চ্যানেল খোলারও আগে থেকে, ওকে। তো তখন আমি বিভিন্ন মানে লোকের যা দেখতাম সেটাই আমি করার চেষ্টা করতাম, ইমিটেট করার চেষ্টা করতাম। কখনো ক্যারি মিনাটিকে দেখে রোস্টিং করার চেষ্টা করেছি, কখনো স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করেছি, মানে সবটাই মানে নিজের চ্যানেলেই করেছি, ঠিক আছে। তো তারপর ওই চ্যানেলটার নাম ছিল, আমার এখনও মনে আছে, প্ল্যানেট এন্টারটেনমেন্ট বলে আমার একটা চ্যানেল ছিল, যেটা প্রথমে আমি রুলস অ্যান্ড রেগুলেশনস কিছুই জানতাম না। তো আমার চ্যানেলটা 2 সপ্তাহের মধ্যে, মানে যবে থেকে আমি আপলোড করা স্টার্ট করি তার 2 সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যায়, কারণ ওই যে গানগুলো আমি ইউজ করতাম সেই গানগুলো কপিরাইট চলে আসে। তো আমি তখন বুঝতাম না ব্যাপারগুলো। তো ওই যে শিখলাম যে কপিরাইট আসলে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, তারপর থেকে ওই জিনিসটা এবার মাথার মধ্যে এলো যে কীভাবে কপিরাইট যাতে না আসে, দেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস যাতে না আসে। দেন আর একটা চ্যানেল আমার ছিল ফিচার রেডিয়া নাম। ফিচার রেডিয়াতে কী হয়েছিল, আমি মাল্টিপল সাবজেক্টের ওপর কন্টেন্ট বানাতাম, ওকে। আর ওই চ্যানেলটা ভাইরালও হয়ে গেছিলো কিছুদিনের জন্য, ঠিক আছে। তো কোনো একটা মিসঅ্যাপ হয় যেটার জন্য ওই টাইমে 2016-তে আমার 14,000 সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটাতে, 2016-তে, ওকে। তো ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তো ডিলিট হয়ে যাওয়ার ফলে বাট তখন থেমে থাকিনি, ঠিক আছে। তারপর আমি ভাবি যে করবোটা কি অ্যাকচুয়ালি, বাট আমার ইউটিউবে না মানে ওই ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লেগে গেছে ব্যাপারটা, মানে ভীষণ একটা নেশার মতন হয়ে গেছিলো যে হ্যাঁ আমাকে কিছু তো একটা আমি করছি যেটা ইনোভেটিং, যেটা নিজের মতন করে আমি করছি। হতেই পারে আমি অন্য কারো দেখে সেই জিনিসটাকে ইমিডিয়েট করার চেষ্টা করছি, বাট আমি কিছু একটা করছি যেটা আমার করতে ভালো লাগছে। তো দেন এই চ্যানেলটা মানে গল্প বলা এখন যে চ্যানেলটা, ওটার নাম ছিল এক্সপ্লোর উইথ অরিত্র, যেটাতে আমি ভ্লগ বানাতাম, আচ্ছা, ঠিক আছে। ট্রাভেল ব্লগ, হ্যাঁ ট্রাভেল ব্লগ না, মানে ডেলি লাইফ ব্লগস বলতে পারো, বা তুমি যেখানেই যাচ্ছি, যেমন কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো হয়েছিল সেইখানকার ভিডিও বানিয়েছিলাম, বিভিন্ন জায়গায় খাবারের ভিডিও। তখন ফুড ব্লগ এরকমভাবে ট্রেন্ডে আসেনি, তখন লেজি বংকে মানুষ সবে সবে চিনতে শুরু করেছে। তো এইভাবেই ইউটিউবের জার্নিটা আমার স্টার্ট হয়। তারপর ওই ব্লগ করতে করতে একটা টাইমের পর গিয়ে যখন কোভিড আসে, তখন না মানে বাইরে তো বেরোতে পারছি না, বাড়িতে কি করব, নিউজ দেখছি বিভিন্ন লাইক মানুষ যে এত খারাপ সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের যে ওই সিনারিওসগুলো, ওইগুলো না খুব মাইন্ডকে হার্ট করতে শুরু করলো। ইনফ্যাক্ট না একটা ভয়তে ছিলাম, মনে করো কোভিডের যে ফার্স্ট ফেজটা ছিল, ঠিক আছে, ওটা মানে বাড়ি থেকে বেরোতেই ভয় লাগছিল। তখন না যেহেতু আমার ছোটোবেলা থেকেই লেখার অভ্যেস ছিল, তখন আমি মানে গান লিখতে শুরু করলাম, ন্যাচারালি আমি পোয়েমস লিখতাম। তো হঠাৎ করে কি হয়, তখন আরেকটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, দুটো র্যাপারের মধ্যে, রফতার আর এমইউ এর মধ্যে, ঠিক আছে, হ্যাঁ খুব একটা বিফ আর ডিস চলছিল তখন, ঠিক আছে। তো ওইগুলো খুব শুনতাম। তো তখন যে লিখতাম, এবার সুর জ্ঞান তো নেই, মিউজিকের নলেজও আমার নেই, তো লিখে আমি না র্যাপ করার চেষ্টা করতাম। ওটা করতে ওইখানে একটা র্যাপ, মানে যেহেতু আমি মোহনবাগান সাপোর্টার, ঠিক আছে, তো ওই মোহনবাগান নিয়ে আমি একটা গান বানিয়েছিলাম। এখন শুনলে আমার মনে হয় যে গানটা অতটা লাইক শোনার মতন নয়, ঠিক আছে, বাট তখন ওটা খুব ভাইরাল হয়ে গেছিল, ঠিক আছে। তো দেন ওইটা হয়, তারপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জিনিসটা। মানে দেখো আমি তো মিউজিশিয়ান নই, আমি গান তো লিখে যাচ্ছি, বাট ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাকে ইউজ করবো, বিটসটাকে ইউজ করবো, তখন তো আমি ইউটিউব থেকে ডাউনলোড করতে হচ্ছে, ঠিক আছে, এবার ওই মিউজিকের প্যাটার্নে আমাকে বিটস বানিয়ে বা ফ্রেজ বানিয়ে স্ট্যান্জা বানিয়ে গান বানাতে হচ্ছে, ঠিক আছে। তো দেন ওটা আমি বন্ধ করে দিলাম, বুঝলাম এটা আমার কাজই নয়, আমি বেকার জোর করে করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তারপর হঠাৎ করে তোমার মাথায় এলো, তাও বলছি এই গৌরবদা, কথার গৌরবদা, বহুদিন ধরে ওর ঘটনাগুলো শুনছিলাম। এবার ওই যে কোভিডের ফেজটার কথা বললাম, তার মাঝখানে আমার সাথে ঘটে গেল হচ্ছে ওই বেলগড়িয়া হাইওয়ের কেসটা, যেটা সবাই শুনেছে রীতিমতো। ওই কেসটা হওয়ার পর না মানে আমি যে এই প্যারানর্মাল সাবজেক্টটার উপর রিসার্চ করতাম, যে এটা ভাবতাম যে আদৌ হয় কি হয় না, নাকি টোটালটাই আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে, এই যে কনফিউশনটার মধ্যে ছিলাম, এটা একটা লাইক বিশালভাবে বুস্ট করলো আমার মাইন্ডকে, যে না এবার তো আমি বুঝে গেছি যে হয় কি হয় না, এটা আমি চোখের সামনে দেখতে পেয়েছি,
ঠিক আছে। তো এবার এর ডেপথে আমায় যেতে হবে। তো দেন করতে করতে তারপর গৌরবদার এপিসোডগুলো শুনতাম, আস্তে আস্তে আরও চ্যানেল যেমন বাংলাদেশের আরজে রাসেলের চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলগুলো শোনা শুরু করতে দেন আমি ভাবলাম যে তাহলে আমার যে সাবজেক্টটা এটাকে তো আমি কন্টেন্ট হিসাবে বানাতেই পারি, ঠিক আছে। আমি তো ঘটনা খুঁজে বার করতেই পারি, কারণ তার আগে অনেকগুলো ঘটনা লাইক আমি অ্যাজ ডকুমেন্ট পড়েছিলাম, পিডিএফ পড়েছিলাম, তো সেগুলো করতেই পারি। আর দেখবে আমার চ্যানেলে একদম ফার্স্ট ইনসিডেন্টটাই হচ্ছে বেলগড়িয়া হাইওয়ে এপিসোড, মানে গল্প বলার যেটা ফার্স্ট এপিসোড সেটা বেলগড়িয়া হাইওয়ে ইনসিডেন্টটা। তো ওটা আমি পুরোটা আগে লিখি, হ্যাঁ, লিখে দেন আমি ওটাকে রিসাইট করি, মানে পড়ে রেকর্ড করি, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে নো কপিরাইট সাউন্ডস থেকে ইউজ করে দেন আমি ওই যে জার্নিটা স্টার্ট হলো। তারপর জার্নিটা একটা জায়গায় গিয়ে ব্রেক হয় যখন আমার দাদা মারা যায়। তারপর না আমি 3-4 মাসের মতন একটু ব্ল্যাকআউট হয়ে গেছিলাম পুরোপুরি। মোটামুটি ওই 2022 অগস্ট থেকে 15 অগস্ট থেকে আমি ফেব্রুয়ারি মাস, মানে 2023 ফেব্রুয়ারি অবধি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি। ওকে, তো তারপর ভাবলাম যে না, এবার আমাকে কাজে তো ফিরতে হবে, কারণ আর ভালো লাগছে না, কারণ একমাত্র এটা করলেই যেন আমি ওই জায়গাটা থেকে বেরোতে পারবো। দেন আবার 8 নম্বর না 9 নম্বর এপিসোড আমি আপলোড করলাম, বুঝতে পারলে। তো তারপর জার্নি স্টার্ট হয়, ওটাই এখন চলছে। তোমার ইন্সপিরেশন কি, মানে কোন পার্সপেক্টিভ থেকে ইন্সপিরেশন? দেখো, আমার লাইফের বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের ইন্সপিরেশন আমি চুজ করেছি। যেমন আমি তোমাকে একটা কথা বলছি, যখন আমি বহুবার ফেলিয়ার হয়েছি, না অনেকবার ফেলিয়ার হয়েছি, ঠিক আছে। তো আজকে অনেকে ইউটিউব চ্যানেল খোলে, 1 বছরের মধ্যে কেউ প্রচুর পপুলারিটি গেইন করে নেয় বা প্রচুর সাকসেসফুল হয়ে যায়, অনেকে 2 বছর 3 বছর পর গিয়ে আর কন্টিনিউ করতে পারে না, কারণ তাদের সেই পেশেন্সটা থাকে না। তো যদি এই জায়গা থেকে বলতে হয় তাহলে আমার ইন্সপিরেশন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফর দ্য নেভার গিভ আপ অ্যাটিটিউডস, ঠিক আছে। মানে এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। দুজন, নাম্বার 1 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় হচ্ছে বিরাট কোহলি। এই দুজনের আমি বিশাল বড় ফ্যান, ঠিক আছে, আমি বিশাল অ্যাডমায়ার করি। হ্যাঁ, ওরা যে লাইফস্টাইলটা লিড করে হয়তো আমি সেটা করতে পারি না, ঠিক আছে, দাদা আমার মনে হয় না যে সেই জিনিসটা করাও উচিত, কারণ ওদের লাইফস্টাইলের সারাউন্ডিংসটাই অন্যরকম, যেটা আমরা ম্যাচ করতে পারবো না। বাট ওদের যে মেন্টালিটি, ঠিক আছে, মানে ওদের যে মেন্টাল এবিলিটিটা, যে কোনো প্রবলেমসকেই, যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, বিরাট কোহলির এরকম যে প্রবলেম বলবো না, ওর যে ফর্মটা কয়েকটা ম্যাচের জন্য খারাপ যাচ্ছে, ঠিক আছে, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে ফাইনালে কামব্যাক করবে না, এটা কেউ বলতেই পারে না। তো দিস ইজ দ্য মাইন্ডসেট। তো এই মাইন্ডসেটটা আমি রাখার চেষ্টা করি সবসময়, যে যাই হয়ে যাক না কেন, আজকে যখন আমার ওই 14,000 সাবস্ক্রাইবারওয়ালা যে চ্যানেলটা ছিল, ওটা যখন ডিলিট হয়ে গেছিলো, ওই জায়গায় আমার মনে হয় যে অন্য কেউ থাকলে হয়তো গিভ আপ করে দিলেও দিতে পারতো, যে না, হার হবে না, ঠিক আছে। কারণ যখন আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তখন কিন্তু মার্কেটে প্রচুর কম্পিটিশন এসে গেছে, তখন বাংলায় হুবু করে বাড়ছে বাংলা ইউটিউব কমিউনিটি। তো ওই জায়গা থেকে ইন্সপিরেশন হচ্ছে আর হার্ডওয়ার্ক করার পেছনে যদি বলো তাহলে ইন্সপিরেশন শাহরুখ খান। ইউটিউবে ভিডিও বানানো ছাড়া আর কি করে? আমি একটা আইটি সেক্টরে চাকরি করি, ঠিক আছে, বিগত 3 বছর ধরে। ইউএস মেডিকেল বিলিং প্রসেস, যারা আইটি সেক্টরের সাথে অবগত, মানে যারা আইটি সেক্টরের ব্যাপারটা বলছে, তারা এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কী হয়। তো এরকমই একটা মাল্টিন্যাশনাল আইটি কোম্পানিতে আমি চাকরি করছি আপাতত, বাট আশা করছি খুব বেশি দিন আর হয়তো নেই, সেটা ফুল টাইম ইউটিউবেই কনভার্ট হওয়ার চেষ্টা করি। ইউটিউব থেকে তোমার আর্নিং কত? দেখো, এটা না, মানে যদি আমি প্রপার ফিগারটা বলি খুব ভুল হবে, কারণ ফ্ল্যাকচুয়েট করে, এটা তোমরাও জানো, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েট করে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো বলেছে যে ইউটিউবে আর্ন বলা যায় না বা ইনকাম বলা যায় না, গাইডলাইন্সে রয়েছে। বাট আমার মনে হয় যে যারা আমার ভিডিও দেখছে বা যারা আজকে আমাকে দেখে হয়তো কন্টেন্ট বানানোর অ্যাটেম্প্ট নেবে বা ইনিশিয়েটিভ নেবে, যে দেখো, এন্ড অফ দ্য সবাই বলে কি যে টাকার কথা কেউ চিন্তা করে না, আমরা কন্টেন্টের কথা চিন্তা করি। তুমি আমাকে একটা কথা বলো, হ্যাঁ চলো, আজকে আমি 5 বছর ধরে উইদাউট এনি পেমেন্ট ইউটিউবে ভিডিও বানিয়ে গেছি, 6 বছর ধরে, ঠিক আছে। বাট আজকে যেই ছেলেটা ফিল্ডে আসবে এটা ভেবে যে এটাকেই আমি ক্যারিয়ার বানাবো, সে কিন্তু টাকার কথা ভেবেই আসবে। তো তার কাছে ট্রান্সপারেন্সিটা থাকা খুব দরকার, আমার পার্টিকুলারলি মনে হয় এটা। তো আমি এটুকুই বলবো, এখন আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার বেস, ঠিক আছে, যেইভাবে ভিউজ আসে, যদি তোমারও এই সেম ভিউজটা আসে বা এই সেম ভিউজ তুমি এক্সপেক্ট করো, তাহলে সেই ক্ষেত্রে আর্নিংটা তোমার গিয়ে দাঁড়াবে নিয়ার অ্যাবাউট 20 to 30 কাছাকাছি। এবার সেটা কে না এল সেটা তুমি বুঝে নাও, ডেফিনেটলি এল নয়। ইউটিউবে যদি না আসছে তাহলে তুমি কী করো? একটা সত্যি কথা বলছি, আমি যখন খুব ছোট ছিলাম, ঠিক আছে, আমার খুব বড় একটা স্বপ্ন ছিল যে আমি ফুটবল প্লেয়ার হব, ঠিক আছে। আর আমি খেলতাম, আমি প্রফেশনাল লেভেলে খেলতাম, আমি ডিস্ট্রিক্ট খেলেছি, ইনফ্যাক্ট আমি ক্লাব ফুটবলও খেলেছি 3rd ডিভিশনে।
ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি খুব বাজে একটা ইনজুরি হয়, তারপর আমায় ছেড়ে দিতে হয়। আর সত্যি কথা বলতে তখন বাড়ি থেকে এটাই প্রেশার ছিল যে আমায় পড়াশোনাই করতে হবে, ঠিক আছে। এছাড়াও পেন্টিং করতাম, ঠিক আছে, ছবি টবি আঁকতাম। তো কখনো এটা ভেবে দেখিনি যে ইউটিউবে যদি না আসতাম, কারণ যবে থেকে এটা ডিসাইড করেছি যে আমি আমার ক্যারিয়ারে কিছু চুজ করবো, তবে থেকে ইউটিউবটাই আমার অপশানে এসছে। তো এটা আমি কোনোদিন ভাবিনি। এই যে দেখো আজকে আমি চাকরি করছি, চাকরিটা কিন্তু কোনোদিনই আমার চয়েসে ছিল না, ঠিক আছে। আমি বিগত 5 বছর ধরে চাকরি করছি। ফার্স্ট আমি করেছিলাম মারুতি সুজুকিতে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপর আমি আইটি সেক্টরে শিফট করি বিকজ অফ দ্য স্যালারি, ঠিক আছে। পরিষ্কার কথা আমি বলছি। তার কারণটা হচ্ছে আজকে যদি আমাকে আমার এই ক্যারিয়ারটাকে পারসিউ করতে হয়, আমি কখনোই আমার বাবা মাকে বলতে পারবো না যে তোমরা আমাকে টাকা দাও, আমাকে হাত খরচা দাও, ঠিক আছে, আমি আমার ইউটিউব ক্যারিয়ারকে পারসিউ করবো। কারণ তখন কিন্তু আমার কাছে গ্যারেন্টিড ছিল না যে আমার চ্যানেল মনিটাইজড আদৌ হবে কি হবে না, রাইট। তো তার জন্য আমার ফার্স্ট চাকরি জয়েন করা হচ্ছে মারুতি সুজুকিতে, দেন তারপর আমি এখানে আসি। তো এটার ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় ইউটিউবটা করে গেছি, আর আমি সবসময় এটাই ভেবেছি যে ইউটিউবটাই আমার প্রাইমারি প্রফেশন, এইগুলোই আমার সেকেন্ডারি। হ্যাঁ, এগুলো থেকে আমি টাকা আর্ন করছি, আর এগুলো থেকে আমি টাকা আর্ন করছি এই কারণেই যাতে আমি আমার ইউটিউবটাকে গ্রো করাতে পারি, ঠিক আছে। আবার এটা ভেবে বসবে না যে ওই টাকা দিয়ে আমি গ্রো করাচ্ছি, তাহলে অনেক আগেই করিয়ে ফেলতে পারতাম। বাট ডেফিনেটলি ইউটিউব ছাড়া অন্য কিছু আমি একদমই ভাবি না। আচ্ছা, যারা প্রেত পিশাচে বিশ্বাস করে না তাদেরকে তুমি কি বলতে চাও? যারা প্রেত পিশাচে বিশ্বাস করে না, দেখো একটা কথা বলছি যে এটা আমি আগেও অন্য কোনো একটা পডকাস্ট মোস্টলি বলেছিলাম যে বিশ্বাস অবিশ্বাসটা প্রত্যেকের পার্সপেক্টিভের ওপর ডিপেন্ড করছে, ওকে। যতক্ষণ না, কারণ আমরা স্বামী বিবেকানন্দের একটা কথা শুনেছি যে যতক্ষণ না নিজের চোখে কিছু দেখছো ততক্ষণ কোনো কিছু বিশ্বাস করাই উচিত নয়। তো আমি এরকমও কমেন্টস দেখেছি যে অনেকে বলছে যে ভূত প্রেত বলে কিছু হয় না, ভগবানই সব। অবভিয়াসলি ভগবান সব, ডেফিনেটলি আমি এটা মানি। কিন্তু তুমি তাহলে নেগেটিভ এনার্জিকে কখনোই অস্বীকার করতে পারো না। হ্যাঁ, যদি তুমি ভাবো যে ভূত প্রেত মানে যেটা তুমি সিনেমায় দেখো, ডেফিনেটলি সেরকমভাবে কিছু হয় না। কিন্তু ঠিক আছে, ব্যাড স্পিরিট হয়, ব্যাড সোল হয়, প্রেতাত্মা হয়, পিশাচ হয়, প্রত্যেকের আলাদা আলাদা জনই থাকে। তো এবার বিশ্বাস করা বা না করাটা তুমি একটা জিনিস দেখবে দিতি, যে তুমি জোর করে কাউকে কখনো কোনো কিছু বিশ্বাস করাতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ না তোমার সাথে এমন কিছু ঘটছে। তো আমি এটুকু এক্সপেক্ট করবো যাতে কারোর সাথে ওরকম সিচুয়েশনস না ঘটুক। বাট যেদিন কেউ পড়ে যাবে না ওই সিচুয়েশনসটা, সেদিন বিশ্বাস করা তো দূর, ঠিক আছে, মানে বাঁচবে কি বাঁচবে না এরকম একটা কন্ডিশনে চলে আসবে, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনস চলে আসবে। তারপর তোমার মনে হবে যে হ্যাঁ তুমি কি বিশ্বাস করো নি, তুমি কি বিশ্বাস করছো। তোমার জীবনের আরও একটা ভৌতিক অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করো। আমার লাইফের ভৌতিক ইনসিডেন্টস, দেখো আমি এর আগে বেলগড়িয়া হাইওয়ের ইনসিডেন্টটা বলেছি, ঠিক আছে। আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপে বলেছিস, তুমি জানো, সেদিনকে তুমিই ক্যামেরার পেছনে ছিলে, ঠিক আছে। তো আর একটা ইনসিডেন্ট হচ্ছে, সেটা পার্ক স্ট্রিট সেমেট্রিতে হয়েছিল, যেটা আমি পারফিউমের বটল নিয়ে গেছিলাম। আর সারাদিন সেমেট্রিতে ঘোরার পর যখন দেখলাম যে না কিছুই পাচ্ছি না, বেকার টাইমটা ওয়েস্ট হচ্ছে, আমি আর আমার একটা বন্ধু বেসিক্যালি গেছিলাম হচ্ছে, তখন আমরা কলেজ বাঙ্ক করে এদিক ওদিকে ঘুরে বেড়াতাম। তো পুতুলবাড়ি, সাউথ পার্ক সেমেট্রি, তারপর তোমার হচ্ছে রেস কোর্সের মাঠের ওখানে, মানে সব জায়গাতেই মোটামুটি যাওয়া আসা করতাম আমি আর আমার একটা বন্ধু, ঠিক আছে, তন্ময় নাথ। তো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল বলতে গেলে। তো সবে সবে কলেজে উঠেছি, কলেজ থেকে ওরকম একটা দুটো ক্লাস করতাম, করে বেরিয়েছিলাম, তো ঘুরতাম। আর যেহেতু তখন থেকে ইন্টারেস্টেড ছিল, আর আমি খুব সম্ভবত এটা তোমায় 2014 কথা বলছি, ঠিক আছে, পার্ক স্ট্রিট সেমেট্রিতে গেছি। তো প্ল্যান করেই গেছিলাম যে তখন সবে সবে গুগলের ডকুমেন্টস দেখেছি যে সাউথ পার্ক সেমেট্রি ইজ হন্টেড, ঠিক আছে। তো সবে সবে দেখেছি, দেখে ওরকম গেছি। আর এটুকু জানতাম যে পারফিউমের স্মেলে খুব অ্যাট্রাক্টেড হয় নেগেটিভ এনার্জি, ওকে। তো ওখানে যাওয়ার পর অনেকক্ষণ, মানে পুরো সাউথ পার্ক সেমেট্রি, আর ওখানে না আমি একটা জিনিস দেখেছিলাম, মানে হয় না ব্ল্যাক ম্যাজিকের যে জিনিসপত্রগুলো উপকরণগুলো ইউজ হয়, ওখানে আমি ওই জিনিস দেখেছিলাম, ঠিক আছে। যে ওরকম ফুল টুল ফেলে রাখা রয়েছে, এরকম ছক কাটা রয়েছে। আই ডোন্ট নো কি ওটা অন্য কোনো কারণে নাকি সত্যি বাট ওখানে জানো তো প্রচুর ছেলেমেয়েরা কিন্তু প্রেম করতেও যায় পার্ক স্ট্রিট সেমেট্রিতে, যেটা একদমই করা উচিত নয়, একদমই করা উচিত নয়। মানুষ ঘুরতে যায়, প্রেম করতে যায়, দেখো প্রেম করার জায়গাটা কখনো গ্রেভিয়ার্ড হতে পারে না বা কবরস্থান হতে পারে না, রাইট, ঠিক আছে। কারণ তোমরা দুজন যাচ্ছ, তোমরা জানো না যে তোমাদের আশেপাশে কী এনার্জি রয়েছে। তোমরা এমন কোনো কথা বলছো যে তোমরা কাকে রিকল করে দিচ্ছ বা কাকে ডেকে নিচ্ছে, বা সে ভাবছে যে তুমি অন্য কাউকে ডাকছো না তাকে ডাকছো, বলে সে যদি তোমার সাথে আজকে চলে আসে, বা তোমার সেটাতে কিন্তু খারাপই হবে। কারণ আমাদের সারাউন্ডিংসে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা প্রেতাত্মা থাকে, তখন আলটিমেট কী হয় না, আমাদের লাইফে অনেকগুলো প্রবলেমস চলে আসে,
তো যাই হোক, তখন তো এত কিছু বুঝতাম না, এরকম ঘুরতে চলে যেতাম বিভিন্ন হন্টেড প্লেস যেগুলো গুগলে দেখেছি, কারণ তখন সবে সবে রিসার্চ করা শুরু করেছে, গুগলটাই একমাত্র রাস্তা। তো যাই হোক, তারপর আমরা সাউথ পার্ক সেমেট্রিতে যাই। এবার ওখানে ঘোরার পর পুরো দুপুরবেলাটা কাটানোর পর যখন আমার বন্ধুরা বলছে যে ভাই আর ভালো লাগছে না, অনেকক্ষণ তো রোদে ঘুরে বেড়ালাম, কিছুই তো হলো না, এসব কিছু হয় না, তুই চ। তো তখন আমি কী করি, আমার পারফিউমের বটল, ঠিক আছে, লেয়ার শট বলে একটা পারফিউম ছিল, আমার এখনও মনে আছে, গ্রিন কালারের বটল ছিল, আমার ব্যাগের মধ্যে থাকতো, ঠিক আছে, ওই পারফিউমের বটলটা আমি পুরো স্প্রে করে খালি করে দিই। ওকে, তারপর জিনিসটা কী হয়, বেশ 2-3 মিনিট বেশ সব কিছু শান্ত। ওকে, এত জোরে হাওয়া দেওয়া শুরু হয় না, তুমি বিশ্বাস করবে না, এটা প্রথমে আমরা খুব ন্যাচারাল ভেবেছিলাম, বাট কিছুক্ষণ পর আমি আর আমার বন্ধু দুজনেই নোটিস করি যে এত জোরে যে হাওয়া দিচ্ছে, গাছের কোনো পাতা নড়ছে না, আর ওখানে প্রচুর গাছ, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, বাট গাছের কোনো পাতা নড়ছে না। ওটা দেখে না আমি আর আমার বন্ধু দুজনেই একটু ভয় পেয়েছি, ঠিক আছে। তো এই একটা ঘটনা ঘটে। তো তারপর মানে এটা হয়তো আমার মনে হয়েছিল যে কেউ হয়তো তোমাকে বলার চেষ্টা করছে যে তোর দেখার ইচ্ছা ছিল, বাট জানার ইচ্ছা ছিল, তোকে এইটুকু এক্সিস্টেন্স বোঝালাম, এবার তুই চলে যা, নাহলে বাজে রকমভাবেও দেখাতে পারি। তো দেন আমি আর বাড়াবাড়িটা করিনি, ঠিক আছে। আর তোমার ঘটনা বলতে গেলে এরকম আরও ছোটোখাটো অনেক ঘটনা, বাট সব থেকে যেটা ডেডলিয়েস্ট সেটা হচ্ছে ওই 2020 ঘটনাটাই। তুমি আর কি করতে ভালোবাসো? আর কি করতে ভালোবাসি, ক্রিয়েটিভ অনেক কিছুই আমার করতে ভালো লাগে, ঠিক আছে। যেমন দেখো, গল্পের বই পড়ি, ঠিক আছে। তারপর আমার বিভিন্ন কন্টেন্ট দেখতে ভীষণ ভালো লাগে, প্রচুর কন্টেন্ট আমি দেখি, ঠিক আছে। সময়টা যদি এখন কম পাই, অফিসের প্রেশার থাকে, ইউটিউবে নিজের কন্টেন্ট বানানোর প্রেশার থাকে, তো সেক্ষেত্রে হয়তো আগের তুলনায় অতটা দেখা হয় না। বাট গিটার বাজাতে ভালোবাসি, ঠিক আছে। যদি আমি খুব বেশি দিন গিটারটা শিখে উঠতে পারিনি, যেটুকু শিখেছিলাম সেটুকুই বাজাতাম, এখন হয়তো সেটাও হয় না, বহুদিন হয়ে গেল, ঠিক আছে। আর খেলা দেখতে খুব ভালোবাসি। আচ্ছা, অন্বেষা গুহ জিজ্ঞেস করছে, হোয়াটস ইউর ফেভারিট ফুড? ফেভারিট ফুড, ইন্ডিয়ান ফুডের মধ্যে যদি বলতে হয় তাহলে ডাল আলু পোস্ত, ঠিক আছে, আর তার সাথে রুই মাছ আমার খুব ভালো লাগে। আর চাইনিজ ফুডের মধ্যে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বিরিয়ানিটাও ভালো লাগে, বাট নট দ্যাট মাচ, বাট ফ্রাইড রাইস চিলি চিকেন ইজ লাভ, মানে আমি সপ্তাহে একদিন করে ওটা আমার চাই। হোয়াটস ইউর ফেভারিট থিংস টু ডু অন দ্য উইকেন্ড? উইকেন্ডে সত্যি কথা বলতে আমি কিছুই করে ওঠার সুযোগ পাই না, ঠিক আছে, কারণ আমি যে চাকরিটা করি সেটা নাইট শিফটের চাকরি। ওকে, কারণ ইউএস প্রসেস, তোমাকে আগেই বললাম যে ইন্টারন্যাশনাল প্রসেস, আর ইউএস বেস্ট, তো সেক্ষেত্রে আমাদের রাতের বেলায় কাজটা হয়, যেহেতু ওদের ওখানে তখন দিনের বেলা থাকে। তো তারপর আমার যেমন স্যাটারডে আর সানডে দুদিন ছুটি থাকে, ঠিক আছে। তো স্যাটারডে আমি অফিস থেকে যখন ফিরি ভোর 4টের সময়, দেন আমি এডিটিংয়ে বসি, এডিটিংটা শেষ হতে হতে আমার পুরোপুরি লেগে যায় ধরো বিকেল 4টে কি 5টা, আমি কনস্ট্যান্ট বসে ওটা করি, ঠিক আছে। দেন 4টে-5টার পর ওটা আমি আপলোডে বসাই, ঠিক আছে। আপলোডে বসিয়ে কাজ শেষ হতে হতে 7:30-8টা বেজে যায়। দেন তারপর আমি একটু মন্দিরে যাই, ঠিক আছে, মন্দিরে যাই গার্লফ্রেন্ডের সাথে। দেন ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, যদি কখনো কোনো খেলা টেলা থাকে একটু খেলা দেখে নিলাম, দেন নাহলে তারপর ঘুমিয়ে পড়ি। ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমার দুপুর 2-3টে, রাত 2-3টে বেজেই যায়, দেন ঘুমিয়ে পড়ি। দেন পরের দিন আবার শ্যুট থাকে পরের সপ্তাহের কোনো ভিডিও, তো কাজ নিয়েই কেটে যায়, মানে আলাদা করে উইকেন্ডে আমি কিছু করে উঠতে পারি না। ডু ইউ হ্যাভ এনি পেটস? হ্যাঁ, প্রচুর পেটস আছে, মানে বাড়িতে 3-4টে বেড়াল রয়েছে, বাড়ির বাইরে অনেকগুলো কুকুর আছে যারা আমার কাছে খায়, দেন তারা আমায় ভীষণ ভালোবাসে, আমিও তাদের ভীষণ ভালোবাসি। তো হ্যাঁ, তারা আমার পেটস, বলবো না বাইরে থাকে বলে বলবো না যে পেটস নয়, বাট হ্যাঁ, তারা আমারই। হোয়াটস ইউর ফেভারিট টিভি শো? টিভি শোজ ওরমভাবে দেখা হয় না জেনুইনলি, ঠিক আছে। আগে দেখতাম, যেমন সারেগামাপা ভীষণ ভালো লাগতো, ডান্স ইন্ডিয়া ডান্স আমার ভীষণ ভালো লাগতো, ফিয়ার ফাইলস খুব পছন্দের একটা টিভি শো ছিল, আহাট ছোটোবেলার ভীষণ পছন্দের ছিল, কই হ্যাঁ, এগুলো খুব পছন্দের, যেগুলো এখন আর হয়ই না ন্যাচারালি, ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, যেগুলো আমি এখনও দেখার জন্য কখনো কখনো চালাই, বাট এখন তো হয় না ন্যাচারালি, তো এগুলোই। হোয়াটস ইউর ফেভারিট ক্লোদিং ব্র্যান্ড? ক্লোদিং ব্র্যান্ড, সত্যি কথা বলতে কি জানো তো, আমি কোনোদিনই ব্র্যান্ডের দিকে ঝুঁকিনি, জামা কাপড়ের দিক থেকে, ঠিক আছে, আমি কখনোই ব্র্যান্ডের দিকে ঝুঁকিনি, কারণ আমি চেষ্টা করেছি যে টাকাটা জামা কাপড়ের পেছনে খরচা না করে আমি যদি ওই টাকাটা আমার একটা গ্রাফিক্স কার্ডের পেছনে দিতে পারি বা একটা ভালো মনিটরের পেছনে দিতে পারি, তো এটাই, কারণ ব্র্যান্ড পড়ার থেকে নিজেকে ব্র্যান্ড বানানোটা অনেক বেশি দরকার, এটা আমার পার্টিকুলারলি মনে হয়। হোয়াটস ইউর ফেভারিট ফ্যামিলি ভ্যাকেশন? ফ্যামিলি ভ্যাকেশন বিগত 5-7 বছরে আমি ফ্যামিলিকে নিয়ে একবারই ঘুরতে গেছি, সেটা কিছুদিন আগেই গেছিলাম দীঘাতে, দ্যাট ইজ মাই ফেভারিট ফ্যামিলি ভ্যাকেশন, কারণ এটাই মনে হয় খুব সম্ভবত বড় হওয়ার পর, নিজের পায়ে দাঁড়ানোর পর নিজের ফ্যামিলিকে নিয়ে প্রথম ঘুরতে যাওয়া ছিল আমার, তো এটা আমার খুব ক্লোজ একটা, মানে খুব কাছের এই ট্রিপটা। হোয়াট উড ইউ চেঞ্জ অ্যাবাউট ইউর সেলফ ইফ ইউ কুড?
আমার অ্যাঙ্গার ইস্যুসটাকে যদি আমি চেঞ্জ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কারণ আমি একটা জিনিস নোটিস করেছি যে আমি খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলি যে কোনো জিনিসে, সেটা নেগেটিভ কমেন্টস হোক বা বাইরে থেকে হয়তো কেউ কিছু বলছে, অনেকে আছে জিনিসগুলো অ্যাভয়েড করে যায়, ইগনোর করে যায়, বাট যতক্ষণ না আমি তাকে উত্তরটা না দিতে পারি না, ঠিক আছে, আমার প্রচণ্ড হাতটা চুলকাতে শুরু করে লিটারালি, ঠিক আছে। তো আমি যদি পারতাম এটা চেঞ্জ করতে তাহলে হয়তো আমার জন্য খুব ভালো হতো। তো বাট মোটিভেটস ইউ টু ওয়ার্ক হার্ড? ফেলিয়ার। কারণ আমি যখন ফেল করি কোনো কিছুতে তখন না আমি একটা জিনিস বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কে আমায় সাপোর্ট করে, কে সাপোর্ট করে না, অ্যান্ড কারা আমার ওপর জেলাস, কারা খুশি হয়েছে, ঠিক আছে। তো যারা খুশি হয় তাদের খুশিটা কেড়ে নিতে আমার খুব ভালো লাগে। যারা আমার ফেলিয়ারে খুশি হয় তো আমার তাদের খুশিটা কেড়ে নিতে খুব ভালো লাগে। তো সেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে যে আরও ভালো কাজ করার জন্য। আর সত্যি কথা বলতে ফেলিয়ার থেকে অনেক কিছু শিখেওছি। আচ্ছা, আরও একটা প্রশ্ন বারবার রিপিটেড হয়েছে যে ঋতিকা দিকে কবে আনছো? ঋতিকা নন্দীকে কবে আনছি, ঠিক আছে। তো এই ভিডিওটা বেসিক্যালি যেদিন পাবলিশ হবে তার আগের দিনই ঋতিকা নন্দীর এপিসোডটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ভীষণ একটা লাইক ইন্টারেস্টিং ব্যাপার যে হ্যাঁ, ঋতিকা নন্দী আসছে খুব সম্ভবত গল্প বলার 64 নম্বর এপিসোড। সাথী সরকার জিজ্ঞেস করছে তোমার সব থেকে মনে থাকার মতো ঘটনা কোনটা? তোমার সব গল্প আমি শুনেছি আর তোমার গল্প খুব ভালো লাগে। আমি ধূপগুড়ি থেকে বলছি, আরও অনেক ভালো ভালো গল্প চাই। হ্যাঁ দেখো, ঘটনা আমি প্রচুর পাই, ঠিক আছে। কারণ আমি এগুলোকে গল্প বলবো না, তার কারণটা হচ্ছে তুমি বিশ্বাস করবে না, প্রথমে না এই যে ধরো জিন থেকে যে পজেসড হয়ে যাচ্ছে, এই যে ঘটনাগুলো যেটা শেয়ার করে না, প্রথমে আমি প্রথম একটু ভাবতাম যে হ্যাঁ হয়তো বানিয়েই বলছে। বাট যখন দেখছি না যে তারা ছবি পাঠাচ্ছে, বা এবার অনেকে বলতে পারে যে ছবিগুলো কেন শেয়ার করছো না। দেখো, আমি নেগেটিভিটি স্প্রেড করতে পছন্দ করি না। কেউ আমায় দেখাচ্ছে জিনিসটা, আমি দেখলাম, আমি ডিলিট করে দিই সাথে সাথে। তো এরকম অনেকেই আছে যারা ছবি পাঠিয়ে প্রুফ পর্যন্ত দেখিয়েছে। এবার দেখো, কেউ শুধু আমাকে দেখানোর জন্য নিজের বিছানার চাদর, জামা কাপড় এইসব ছিঁড়ে ছাড়ে আমাকে নিশ্চয়ই ছবি পাঠাবে না। এটা নিজের পার্সপেক্টিভ বা বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে যে তুমি কাকে বিশ্বাস করবে। আজকে যদি কেউ এসে বলে যে ভগবানকেও তো আমি চোখে দেখিনি, এটা আমি কেন বিশ্বাস করতে যাবো? তো এটা তোমার নিজের স্পিরিচুয়াল বিলিফ, ঠিক আছে, সব কিছুই। তো এই যে ঘটনাগুলো পাঠায়, আমি চেষ্টা করি ভালো ঘটনাগুলোই পিক করার, ঠিক আছে। এতে অনেকের হয়তো খারাপও লাগে যে আমি তাদের ঘটনাগুলো নিতে পারি না। তো ডেফিনেটলি তোমরা যেটা শুনতে চাইছো যে ভালো আরও ঘটনা, সেটা ডেফিনেটলি আসবে। আর যে তুমি এত দূর থেকে আমার ঘটনাগুলো শুনছো, সেটার জন্য আমি খুব খুশি হলাম শুনে। আচ্ছা, বিশ্বজিৎ নন্দী জিজ্ঞেস করছে আমি জানি যে এক জন্মের পাপের ফল পরের জন্মে ভোগ করতে হয়। তা আমার প্রশ্ন এটাই, যে সমস্ত মানুষ এত বড় ঘরে জন্মাচ্ছে এবং কিছু মানুষ যারা ঘর বাড়ি পাচ্ছে না, রাস্তায় তাদের দিন কাটাতে হয়, ওরা কি পাপ করেছে যে ওদের রাস্তায় থাকতে হয়? দেখো, তুমি আমি কেউ জানি না আমাদের পাস্ট লাইফে আমরা কি করে এসেছি, ঠিক আছে। আজকে তুমি বলছো তাদের কথা যারা ফুটপাতে রয়েছে, যাদের বাড়ি নেই, তাদের কথা। তুমি একবার তাদের কথা ভেবেছো যারা আফ্রিকান কান্ট্রিতে চকলেট কোম্পানিতে কাজ করে, সেই বাচ্চাগুলোর কষ্টের কথা? তো ডিপেন্ড করছে যে তুমি তোমার পাস্ট লাইফে কি করে এসছো। তুমি হয়তো এই জন্মে সাফার করছো, সারভাইভ করছো, ঠিক আছে, কিন্তু লাস্ট যে বার্থটা তোমার ছিল সেই জন্মের কর্মের ফল কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। কারণ এটা আমি আগেও বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানে কৃষ্ণরূপে, মানে লর্ড বিষ্ণু যখন কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে তার কর্মফলটা দিয়েছিল তার মাকে, মানে দেবকীকে, 14 বছরের সেই যে কারাদণ্ডে ছিল। কারণ কৈকেয়ী কিন্তু রামকে 14 বছর বনবাসে পাঠিয়ে কৌশল্যার থেকে আলাদা করেছিল। তার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু দেবকীর থেকে সে চলে যায় যশোদার কাছে, যে যশোদা ছিল কিন্তু আগের জন্মের কৌশল্যা, আগের ইয়েতে, ঠিক আছে। তো এখানে সে কিন্তু 14 বছর, ঠিক সেই 14 বছরেরই ঘটনা, যেখানে 14 বছর পর কিন্তু শ্রীকৃষ্ণ আবার গোকুল ছেড়ে চলে আসে, ঠিক আছে। তো এখানেও 14 বছরের ব্যাপার। তারপর সে নিজেও বলেছিল যে কর্মের ফল কিন্তু ভগবানকেও ছাড়ে না। তো তুমি এই জন্মে এত পাপ করছো, তুমি ভাবো যে তুমি এই জন্মে 50টা মার্ডার করলে, তোমার কি মনে হচ্ছে 50টা মার্ডারের শাস্তি তোমায় কোর্ট দিচ্ছে 14 বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড, এটাতেই তোমার কর্মফল মিটে যাবে? তুমি যে মানুষটার জীবন কেড়ে নিলে সেই কর্মফলটা তো তোমার পরের জন্মেও ভোগ করতে হবে। তো আনটিল অ্যান্ড আনলেস তুমি জিনিসটা থেকে বেরোচ্ছ, মানে যতক্ষণ না তোমার পাপ আর পুণ্যর যে লেভেলটা, সেটা যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে, ততক্ষণ তো তুমি একটা মোক্ষ প্রাপ্তি করতে পারবে না। তো তার আগে তোমাকে ওরমভাবেই সার্ভাইভ করতে হবে। এবার তোমার কাজ যদি ভালো থাকে, মানে তোমার কর্ম যদি ভালো হয়, তাহলে তুমি ভালো করে জন্ম নেবে। কারণ আমাদের প্রত্যেকের বার্থে ডিপেন্ড করছে তার লাস্ট লাইফের কর্মের ওপর।
আচ্ছা, সিগমা জোন জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি চ্যানেল। প্রথম প্রশ্ন হচ্ছে, দাদা কিছু এক্সপোজ ভিডিও কি আনবে? এখন অবধি প্ল্যান নেই, ঠিক আছে, কারণ এখন আমার মাথায় যে প্ল্যানগুলো রয়েছে সেটা হচ্ছে আপাতত তো এই গোসলি কল রেকর্ডিং প্লাস তোমার পডকাস্ট যেটা আসছে হরর পডকাস্ট, এগুলো চলবে। তার সাথে আমি চেষ্টা করছি নিজে আবার ঘটনা পড়ে শোনানোর, যেটা আগে মানুষ ভীষণ পছন্দ করেছিল। তো সেটা আমি চেষ্টা করব, কারণ সেরকম ঘটনাও পেতে হয় জানো তো, যেগুলো নিজে থেকে তুমি শোনাতে পারবে, ঠিক আছে। তো এগুলো রয়েছে, বাট এক্সপোজের এখন কোনো প্ল্যান নেই। আর করবোটাই বা কাকে এক্সপোজ? আমি যেটা নিয়ে কাজ করি তাদেরকে এক্সপোজ করতে গেলে তো ব্যাস হয়ে গেল। লাইক লুসিফার ওয়াজ ইনোসেন্ট এক্সপ্লেন করবে? তীর্থ পারসানা এই বইটা লিখেছে, ঠিক আছে, তা লুসিফার ওয়াজ ইনোসেন্ট। তো এটা আমি পড়িনি এখনো অবধি, আর এই বইটা নিয়ে ভীষণ চর্চা হচ্ছে, অ্যামাজনে বেস্ট সেলার রয়েছে এই বইটা। তো ভীষণ চর্চা হচ্ছে এই বইটা নিয়ে। তো আমি এখনো অবধি আমি পড়ে উঠতে পারিনি। যেদিন পড়বো তারপর যদি আমার মনে হয় যে আমার পার্সপেক্টিভ থেকে এখানে কিছু চেঞ্জ হওয়া উচিত ছিল বা এটা হয়তো ঠিক না, কারণ ও যেভাবে লিখেছে, মানে আমি কিছু রিলস দেখছিলাম কিছুদিন আগে, তো সেখানেই বলা আছে যে মাথা নাকি খারাপ হয়ে যাবে ওটা পড়লে। তো যতক্ষণ না পড়ছি ততক্ষণ তো বলতে পারবো না। আচ্ছা, ওর আরেকটা প্রশ্ন, দাদা কিছু গরিব মানুষকে সাহায্য করবে প্লিজ, এটা কি সাজেশন? হ্যাঁ, বাট আমি করি না তা নয়, ঠিক আছে। যখন আমি প্রত্যেক শনিবার মন্দিরে যাচ্ছি, ঠিক আছে, সেখানেও আমি করার চেষ্টা করি, মানে যতটা আমার ক্যাপাবিলিটিতে রয়েছে, তো আমি সেখানে করার চেষ্টা করি। বাট আমার মনে হয় গরিব মানুষদেরকে সাহায্য করার থেকে আমি রাস্তার অবলা প্রাণীদেরকে সাহায্য করাটা অনেক বেশি। এটা হয়তো আমি অন ক্যামেরা বলে দিলাম কথাটা, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট দেখো, গরিব মানুষ তুমি তাকে বলবে যার দুটো হাত আছে দুটো পা আছে, তা সে কখনোই গরিব হতে পারে না, ঠিক আছে। যার দুটো হাত আছে দুটো পা আছে, চোখে দেখতে পায়, মুখে কথা বলতে পারে, সে কোনোদিন গরিব হতে পারে না, ঠিক আছে। তার কর্মক্ষমতা রয়েছে, ভগবান তাকে কর্মক্ষমতা দিয়েছে, সে বাই চয়েস গরিব, ঠিক আছে। সে নিজের চয়েসে নিজে গরিব হয়ে রয়েছে, বা নিজের চয়েসে নিজে বিক্রি হয়ে রয়েছে। তার কাছে অপশান ছিল কাজ করে কিন্তু নিজের মানে উপার্জন করে নিজের নিডটাকে মেটানো। তো আমি সেদিক থেকে অবলা প্রাণীদেরকেই দেখার চেষ্টা করি, যাদেরকে দেখার কেউ থাকে না ন্যাচারালি। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছে, দাদা তুমি কি নিয়ে পড়াশোনা করেছো কলেজে? কে জিজ্ঞেস করছে এটা? শ্রীকৃষ্ণ। আচ্ছা, তো আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। সুরজিৎ মুখার্জি বলছে, পডকাস্ট এপিসোড আরও চাই, ভালো লাগে দাদা। থ্যাংক ইউ সো মাচ। পডকাস্ট এপিসোড আরও আসছে, চেষ্টা করব যে ভালো ভালো গেস্ট নিয়ে আসার, যারা ভালো ভালো ঘটনা শুনিয়ে তোমাদেরকে আরও বেশি এন্টারটেন করতে পারবে বা ভয় দেখাতে পারবে। রনিত গেমার্স জিজ্ঞেস করছে, দাদা কৌস্তবদার সাথে পডকাস্ট কি আসবে তোমার চ্যানেলে? ফিউচারে তো প্ল্যান আছে, শান্তদ্বীপের সাথে আসছে, কৌস্তবের সাথেও আসছে, তা আসবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, দাদা তোমার এজ কত? 27। একজন রিকোয়েস্ট করেছে, দাদা গরুড় পুরাণ সম্বন্ধে জানতে চাই। তো গরুড় পুরাণ সম্পর্কে জানতে গেলে তোমাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই জানতে হবে, ঠিক আছে, কারণ কিউএনএ ভিডিওতে লাইক এটা আমার মনে হয় না যে এটা নিয়ে ডিসকাস করতে পারবো, কারণ গরুড় পুরাণ শুরু করলে সেটা শেষ হতে হতেই একটা এপিসোডের মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো গরুড় পুরাণ ইজ লাইক এটা হচ্ছে ভগবান বিষ্ণুর সাথে তার বাহন গরুড়ের একটা কনভারসেশন, যেই কনভারসেশনে যেমন মৃত্যুর বর্ণনা করা আছে, আমাদের মুক্তির বর্ণনা করা আছে, তেমন মৃত্যুর পর আমাদের মানে মৃত্যু পূর্ববর্তী আমাদের যে কর্মের পর যে সেই কর্মের যে ফল লাভগুলো হয়, ঠিক আছে, বা আমাদের খারাপ কর্মের ফলে আমাদের যে পানিশমেন্টগুলো আমাদেরকে পেতে হয়, ঠিক আছে, স্বয়ং ধর্মরাজ বা যমরাজের কাছ থেকে, যেমন চিত্রগুপ্ত যে আমাদেরকে ব্যালেন্স, মানে যে আমাদের পাপ পুণ্যের হিসাব করে, তো তারপর তার ব্যালেন্সের ফলেই তো আমাদেরকে মৃত্যুর আগে যমরাজ নিতে আসেন বা যমদূত নিতে আসেন, যমরাজ তো আসেন না, যমদূত আসেন। তো এবার গরুড় পুরাণে এটাই লেখা আছে যে তোমার কর্মের উপর ডিপেন্ড করে তুমি কোন দরজা দিয়ে যাবে পোস্ট ডেথ, ঠিক আছে, যে কারণ 4টে দরজা হয়, তো তোমার ভালো কর্মের উপর ডিপেন্ড করে তোমার জন্য প্রথম 3টে দরজা চুজ করা হবে, আর সবথেকে খারাপ যে কর্ম থাকবে, মানে যে খারাপ কর্ম করে মারা যাবে, তার জন্য থাকবে তোমার হচ্ছে 4র্থ দরজা বা যমের দক্ষিণ দুয়ার। তো সেই দরজা দিয়ে যেতে যেতে তোমাকে কী কী শাস্তি ভোগ করতে হতে পারে, তো প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু পাপের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা শাস্তি ডিসাইড করা আছে বা লেখা আছে, যার মধ্যে কুম্ভী পাপম একটা অন্যতম শাস্তি, ঠিক আছে, যেটা শুনলেই আমার ভয় লাগে ট্রেনে, ঠিক আছে, যে গরম তেলে চোবানোর ব্যাপারটা মানে ভীষণ প্যাথেটিক। তো মানুষের আমার মনে হয় যে ঠিক হয়ে যাওয়া উচিত মেন্টালি, মানে গরিব মানুষ বা অবলা বা যারা দুস্থ বা যারা অলরেডি সার্ভাইভ করছে তাদেরকে কষ্ট না দিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত, আর নিজের লাইফটাকে অ্যাটলিস্ট ভালোভাবে বাঁচাও। ভালোভাবে মানে এই না যে তুমি
এন্টারটেনমেন্টের কথা আমি বলছি, ভালোভাবে বাঁচা উচিত, মানে হেলদি লাইফ লিড করা উচিত, স্পিরিচুয়ালি নিজেকে আরও বেশি অ্যাক্টিভেট করা উচিত। আচ্ছা, রিমিদের জিজ্ঞেস করছে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে স্পেশাল কী করবে? ওটা স্পেশাল একটা সারপ্রাইজ থাকছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না। আচ্ছা, মেঘা দাস জিজ্ঞেস করছে হাই অল্টো, ইলুমিনাতি, লিলিক আর হেকেটের ব্যাপারে কিছু বলবে? দেখো, ইলুমিনাটি হচ্ছে একটা অর্গানাইজেশন, ঠিক আছে? তো ইলুমিনাটি নিয়ে বলতে গেলে তো শেষ করা যাবে না, কারণ বছরের পর বছর ধরে মানুষ কিন্তু ইলুমিনাটি নিয়ে রিসার্চ করছে, ঠিক আছে? যার একটা সংক্ষেপে বিবরণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ইলুমিনাটি এই গ্রুপটা তৈরি হয় প্রফেসর ওয়াইশফটের নেতৃত্বে, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি কী করতো, যারা না নর্মাল মানে ওয়ে থেকে, তখন জার্মানিতে এই গ্রুপটা খুব সম্ভবত প্রথম স্টার্ট হয় 19 না, বহু বছর আগে, আমার ইয়ারটা মনে পড়ছে না। তো এটা ওরা সাধারণ জীবনযাপন থেকে বেরিয়ে এই ওদের একটা আলাদা মানে পাথ বানায়, যেই পাথটাকে ওরা ফলো করবে ওদের লাইফে। যে মানুষ যদি আজকে নিজের লাইফে খুশি না থাকে তাহলে তারা অবশ্যই সুইসাইড করবে। নর্মাল মানে ন্যাচারালি ধর্মের পথ আমাদের কী শেখায়, যে আত্মহত্যা মহাপাপ বা সুইসাইড ইজ নট গুড, ঠিক আছে? বাট ওরা বলতো কি, যে যার এই জীবন ভালো লাগছে না, যে স্যাটিসফাইড নয় নিজের জীবনে, সে সুইসাইড করতেই পারে। তো এই প্রভোকেশন বা এই ম্যানিপুলেশন, মেন্টাল ম্যানিপুলেশনের জন্য না ওদের গ্রুপে প্রচুর মানুষ জয়েন করতে শুরু করে। অ্যাকচুয়ালি ওরা পোপের আগেনস্টে চলে গেছিলো, ঠিক আছে? তো প্রচুর মানুষ জয়েন করে। এবার এখন যেটা শুনতে পারি, তো এবার তখন যখন ওটা জয়েন করে তখন গভর্নমেন্ট মানে জার্মান গভর্নমেন্ট ওই গ্রুপটাকে বন্ধ করে, ইনফ্যাক্ট যারা ছিল তাদেরকে দেশ থেকেই বিতাড়িত করে দেয়, ঠিক আছে? তো তারপরেও ওরা কিন্তু লুকিয়ে থেকে এই গ্রুপটাকে, শুনেছি এটা পুরোটাই, আর গুগলেও তুমি কিছুটা পাবে, বাট এখন শুনছি যে ওটা পুরোই একটা স্যাটানিক অর্গানাইজেশনস, যেটা পুরোপুরি সেটান চালায়। আর ওরা দেখি পুরো ওয়ার্ল্ডে রুল করছে, মানে বিভিন্ন বড় বড় পার্সোনালিটি আছে যারা নাকি ওদের সাথে যুক্ত। খুব সম্ভবত শুনেছিলাম হানি সিংয়ের নামও শুনেছিলাম একটা সময়, যে ও নাকি ইলুমিনাটির সাথে যুক্ত, যার জন্যে ওখান থেকে বেরিয়ে আসার পর ওরকম ডাউনফলটা হয়েছিল। এটা শোনা কথা, প্রুফ তো নয়, কন্ট্রাডিকশন থিওরি অ্যাকচুয়ালি। আর লিলিথ বা হেকাতে যেটা বললে, এরা অ্যাকচুয়ালি গ্রিক গড, ঠিক আছে? যাদেরকে উইচক্রাফটের দেবী হিসেবে মানুষ পুজো করে, যারা উইচক্রাফটের সাথে কানেক্টেড, এটুকুই আমার জানা আছে। আচ্ছা, ঋতিকা নন্দী তোমার আচ্ছা, ঋতিকা নন্দী জিজ্ঞেস করছে তোমার বার্থডে কবে? আমার বার্থডে জানুয়ারির 9 তারিখ, 9 জানুয়ারি। প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার কি কোনো প্ল্যান আছে ফিউচারে? আছে প্ল্যান, অবভিয়াসলি। এখন সময় পাচ্ছি না, নাহলে হয়তো আমি এতদিনে শুরু করে ফেলতাম। বাট আমি ওই ফিল্ডে যাওয়ার আগে আরও প্রচুর রিসার্চ করতে চাই। যেদিন মনে হবে যে না, আমি 20% to 25%ও জানতে পেরেছি, সেদিনকে ডেফিনেটলি চেষ্টা করব। আচ্ছা, সৃজন সাউ জিজ্ঞেস করছে সারাদিন তুমি তোমার চ্যানেলের জন্য কতটা সময় দাও? হ্যাঁ, অফিস বাদে আর ঘুম বাদে যেটুকু টাইম থাকে পুরোটাই আমি আমার চ্যানেলের জন্য দিই। এর জন্য সত্যি ভেরি অনেস্ট, প্রচুর কমপ্লিকেশানসও আছে পার্সোনাল লাইফ, ঠিক আছে? বাট আমার পুরো ফোকাসটাই আমার চ্যানেলের পেছনেই থাকে, আর যেটুকু টাইম আমি পাই নিজের জন্য পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো ওরকমভাবে হিসাব করে কখনো দেওয়া হয় না, কারণ তুমি যখন কোনো কিছুর পেছনে ছুটবে বা কোনো কিছুকে ডেডিকেশন বা ডিটারমাইন্ড হয়ে চাইবে, তো সেটার পেছনে তুমি হিসাব করে সময় দিতে পারবে না। হারাধাম ঘোষ জিজ্ঞেস করছে হোয়াটস ইয়োর লাইফ পার্সপেক্টিভ? হোয়াটস মাই লাইফ পার্সপেক্টিভ? ভালো কাজ করতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, আর কারোর ক্ষতি না করে, কারোর পা না টেনে ধরে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি কাউকে নিচে নামিয়ে তার ঘাড়ে পা দিয়ে আমি উঠতে চাই না, ঠিক আছে? যতটা হার্ডওয়ার্ক দরকার আমার নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, সেই হার্ডওয়ার্কটা আমি করতে চাই, আর সেই হার্ডওয়ার্কের ফলে যতটা উপরে ওঠা যায় আমি ততটা উপরেই থাকতে চাই। শর্টকাট ইউজ করা যাবে না। মোস্ট কথা হচ্ছে আমি এটাই বলতে চাইছি যে তুমি কোনোরকমভাবেই শর্টকাট ইউজ করতে পারবে না, ঠিক আছে? তুমি স্টেপ জাম্প পড়লে তোমাকে খুব জোরে পড়তে হবে, আর তার জন্য তোমাকে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে টুয়ার্ডস ইউর সাকসেস বা টুয়ার্ডস ইউর ড্রিম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস? যদি বাংলাতে বলতে চাও, মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে বলতে চাইলে আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে দেব, আর ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে কোয়েল মল্লিক ফ্রম বলিউড। ছোটোবেলা থেকে ঋত্বিক রোশনের ডাইহার্ট ফ্যান ছিলাম, ঠিক আছে? বাট যত বড় হয়েছি আস্তে আস্তে শাহরুখ খানের প্রেমে তত মানে পড়ে গেছি, লাইক ভীষণ ভালো লাগে সেই মানুষটাকে, তো দুজনেরই ফ্যান বলতে পারো। আর বলিউডের অ্যাক্ট্রেস বলতে আলিয়া ভাটকে ভীষণ ভালো লাগে, আর চাইল্ডহুড ক্রাশ বলতে গেলে তোমার ঐশ্বরিয়া রায়,
আর সাউথ ইন্ডাস্ট্রি থেকে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আল্লু অর্জুন আর বিজয় দেবরাকোন্ডাকে। ওদের ওখানকার অ্যাক্ট্রেসদের আমার অতটাও পছন্দ হয়নি এখনও অবধি, মানে ভালো লাগেনি সেরকমভাবে। আর হলিউডে ক্রিশ্চিয়ান বেলকে খুব পছন্দ। আচ্ছা, জিৎ সৌম ভ্লগ জিজ্ঞেস করছে, দাদা হনুমান চালিসা পড়ার সুবিধাগুলো জানতে চাই। দেখো, ওটা কোনো সুবিধা মানে পার্টিকুলার কোনো সুবিধা নেই হনুমান চালিসা পড়ার। সুবিধাটা এটাই, তুমি যে কোনো প্রবলেমে থাকবে, তুমি যদি হনুমান চালিসা চান্ট করো তাহলে তুমি সেই প্রবলেম থেকে বেরিয়ে যাবে। বাট তোমাকে শাস্ত্রীয় মতে বা তোমাকে প্রপার ডিভাইন ওয়েতে পড়তে হবে। লাইক হনুমানজিকে ডাকার আগে তোমাকে সব সময় কিন্তু শ্রী রামচন্দ্রের পুজো করতে হবে। রামচন্দ্রের পুজো না করে হনুমানজিকে ডাকলে কোনো দিন তুমি তার রেসপন্স পাবে না, ঠিক আছে? আর হনুমান চালিসা চান্ট করলে কি হয়, তোমার লাইফ থেকে আস্তে আস্তে নেগেটিভিটিটা কেটে যাবে। তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আমরা যখন কোনো নেগেটিভ অর্ডার মধ্যে থাকি আমাদের না পজিটিভ জিনিসপত্র করতে ইচ্ছা করে না। লাইক তোমাকে আমি একটা কথা বলছি, তোমার পুজো আচ্ছা করতে ইচ্ছা করবে না। ঘরে ধরো পুজো করলে বা ঘরে যদি বাড়ির লোক পুজো আচ্ছা করে বা একটু কেউ ডিভোশনালি অ্যাক্টিভেটেড থাকে বা সেই প্র্যাকটিসের মধ্যে থাকে, তোমার বিরক্ত লাগবে, ভাল লাগবে না। তো হনুমান চালিসা চান্ট করলে কি হয়, আমাদের যে সোল বা আমাদের যে আত্মা, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারি, ঠিক আছে, পরমাত্মার সাথে। তার কারণটা হচ্ছে হনুমানজি কিন্তু কলিযুগের ভীষণ অ্যাক্টিভেটেড একজন গড, যে কিন্তু 7 চিরঞ্জীবীর মধ্যে একজন, আর যে কিন্তু এখনো অবধি এই কারণেই রয়েছে, সে শ্রী রামচন্দ্রের বরদান পেয়েছিল, মানে বর পেয়েছিল যে তুমি পৃথিবীর অন্তিমকাল অবধি তুমি পৃথিবীতে থাকবে। তার কারণ তুমি যতদিন থাকবে ততদিনই রামের নাম হবে, ঠিক আছে, মানে ততদিনই মানুষ রামের নাম করবে। তো হনুমানজি ইজ দ্য সোর্স টু ওয়ার্শিপ শ্রী রামচন্দ্র, ঠিক আছে? তো তোমাকে বেসিক্যালি কী করতে হবে, হনুমান চালিসা চান্ট করার আগে 11 বার জয় শ্রীরাম বলতে হবে। দেন তুমি হনুমান চালিসা চ্যান্ট করার ঠিক আগের মতো, মানে ওই তুমি চান্ট জয় শ্রীরাম বললে বা শুধু রাম নাম চ্যান্ট করলে, ঠিক আছে, 7 বার অথবা 11 বার এটা করতে হবে। করার পর তুমি গ্র্যাটিটিউড জানাবে। সাপোজ তুমি তোমার লাইফে কিছু পাওনি, যেটা তুমি পেতে চাও, তুমি সেটার জন্যও গ্র্যাটিটিউড জানাবে যে তুমি পেয়ে গেছো, তার জন্য তুমি ভগবানকে বা তুমি হনুমানজিকে বা শ্রী রামচন্দ্রের কাছে তুমি থ্যাঙ্কস জানাচ্ছ বা তুমি ধন্যবাদ জানাচ্ছ, ঠিক আছে? গ্র্যাটিটিউডটা জানিয়ে দেন তুমি হনুমান চালিসাটা চান্ট করবে শ্রী গুরু শরণ সরোজরা যে থেকে, ঠিক আছে? দেন তুমি ওটা যখন শেষ করবে, তারপর কিন্তু আবার 7 বার তোমাকে হরে রাম 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 হরে হরে, ঠিক আছে, এটা 7 বার চ্যান্ট করতে হবে, শুধু এই লাইনটাই, ওকে? তারপর জয় অঞ্জনী পুত্র হনুমানজি কি যায়, জয় পবন পুত্র হনুমানজি কি যায়, জয় বজরংবলী বললে তোমাকে কিন্তু পুরোপুরি চান্টটা শেষ করতে হবে। তুমি এটা কন্টিনিউয়াসলি করতে থাকো, তুমি নিজে বুঝবে যে সুবিধাগুলো কোথায়। এটা এক একজনের লাইফে এরকম প্রবলেম থাকে। তো আজকে আমি যে প্রবলেমগুলো থেকে বেরিয়ে এসেছি, তোমার লাইফে তো সেম প্রবলেম নেই, তাই তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? তো তুমি চান্ট করা শুরু করে তখন তোমার প্রবলেমটা কেটে যাবে, দেন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার লাইফে আমি এই সুবিধাগুলো পেলাম। আচ্ছা, ওর আরেকটা প্রশ্ন আছে, দাদা আমি কি আমার স্বপ্নকে পেতে পারি, মানে কেরিয়ারের দিক থেকে বলছি? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, তুমি যদি কোনো কিছু স্বপ্ন দেখো না, ঠিক আছে, মানে যদি ক্যারিয়ার ওয়াইজ তুমি কোনো কিছু ড্রিম দেখো, আর তুমি যদি বহুদিন ধরে সেটার পেছনে বাই অনেস্ট, ঠিক আছে, যেমন আজকে ধরো ইউটিউব, যদি তোমার ক্যারিয়ার ইউটিউব হয়, যদি তোমার প্রাইম ফোকাসটা থাকে যে হ্যাঁ তুমি একজন ইউটিউবার হবে, আর তুমি যদি তার পেছনে প্রপার টাইম দাও, আমি ইউটিউবেরটা এই কারণেই বলছি যেহেতু আমার নিজের ফোকাসটা ওইদিকে। তো যদি তুমি প্রপার ডেডিকেশনস টাইম, কারণ তোমাকে নিজের স্বপ্ন পেতে গেলে সব কিছু ভুলে যেতে হবে, ঠিক আছে, মানে শান্তিতে ঘুমানো ভুলে যেতে হবে, ঠিক আছে, ভালো খাবার দাবার খাওয়া ভুলে যেতে হবে, টাইম মতন সব কিছু চলা, মানে যেটাকে আমরা ন্যাচারালি সুন্দর জীবনযাপন করা বুঝি, সেগুলোকে ভুলে যেতে হবে। তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, তোমাকে টেন্স থাকতে হবে, স্ট্রেস থাকতে হবে, তুমি অ্যাংজাইটিতে ভুগবে, তো প্রচুর চাপ নিতে হবে, দেন ডেফিনেটলি পসিবল। আচ্ছা, সায়ন্তনী ভোয়াল বলছে, নতুন করে আর কিছু জানার নেই, সবটাই সবসময় তুমি আমাদের বলেছো, লটস অফ লাভ ফ্রম শিলিগুড়ি, এভাবেই আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তনী। শিলিগুড়ি মানে তুমি আমার বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকো, তারপরেও তুমি যে এতটা ভালোবাসা দেখিয়েছো গল্পওয়ালা ইউটিউব চ্যানেলকে বা আমাকে, তো এর জন্য আমি ভীষণ গ্রেটফুল। এভাবেই গল্পওয়ালাকে সাপোর্ট করো, যাতে আমি ইন ফিউচার আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি। আচ্ছা, দেবায়ন সম্রাটের প্রশ্ন হচ্ছে, কবে বিয়ে করছো? এটা দেখো, সত্যি কথা বলতে বিয়ে, জন্ম আর মৃত্যু এই 3টে জিনিস না আগে থেকেই ঠিক হয়ে থাকে, তো আমরা সেটা বুঝতে পারি না, প্ল্যান করেও এই জিনিসগুলো হয় না। আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই, আমরা দেখেছি যে তুমি প্ল্যান করছো এই জিনিসটা করার,
বাট সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে জিনিসটা পোস্টপন হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, বা এমন একটা টাইমে হচ্ছে যে টাইমটায় তুমি হয়তো এক্সপেক্ট করছো না। তো এই একটা পার্টিকুলার জিনিস যেটা আমি একজনের ওপরেই ছেড়ে দিয়েছি, সে যেদিন চাইবে ডেফিনেটলি সেদিন হয়ে যাবে। আচ্ছা, এবার কয়েকটা বড় কোশ্চেনে শিফট করছি, ঠিক আছে? থট উইথ দীপঙ্কর সে জিজ্ঞেস করছে যে অরিত্রদা, তোমার এই গল্প বলা চ্যানেলটা যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটির ভাবনা চিন্তা নিয়ে করা, তাই আমি কিছু প্রশ্ন অপ্রাকৃতিক ঘটনার ওপরেই করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার প্রথম একটা পডকাস্ট আমি ফেসবুকে শুনেছিলাম শান্তদীপদের মুখোমুখি বসে, তাও প্রায় 6-7 মাস আগে। তোমার এক ফ্রেন্ড, নাম ছিল শর্মিষ্ঠাদির ঘটনাটা, কারণ ওর আগে আমি এত ভয়ঙ্কর কিছু শুনিনি। তো ওরকম যদি কিছু জীবন্ত কোনো ভাইরাল ঘটনা তোমার, যার মধ্যে যুদ্ধ জড়িয়েছিল, এরকম যদি কোনো ঘটনা থাকে শেয়ার করো। দেখো, ওই যে ঘটনাটা ঘটেছিল 2020-তে, যেটা শর্মিষ্ঠার কথা বলা হলো, তো ওই ঘটনাটা ঘটার পর ওরকম ডেলিয়েস্ট কোনো ঘটনা আমার সাথে ঘটেনি এখনও অবধি। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে করতে কখনো যেমন একটা ছোট্ট ঘটনা ঘটেছিল যেটা আমার ভীষণ ভয় লেগে গেছিলো। এটা আমার বাড়িতেই হয়েছিল শনিবার, মানে শুক্রবার রাত্রেবেলা, মানে শনিবারে পড়ে গেছে। তো গল্প বলারই কোনো একটা স্ক্রিপ্ট আমি পড়ছিলাম কোনো একটা এপিসোডের, ঠিক আছে? ওই যে ইন্ট্রোর পার্টটা থাকে না, ইন্ট্রো আউট্রোর পার্টটা, ওটা তো মুখস্থ করতে হয়, আগে লিখে নিই যে কী বলবো। যদি আগে থেকে রেকর্ড করা হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম থাকে না, তো তখন সেটা টুয়ার্ডস আমি বলতে পারি। বাট যদি রেকর্ডের আগে আমি কখনো ইন্ট্রো শ্যুট করি বা আউট্রো শ্যুট করি, তো তার আগে আমাকে একটা স্ক্রিপ্ট করতে হয় ইন্ট্রোটার জন্য। তো সেটাই আমি রেডি করছিলাম। তো কী হয়, আমি যেই মানে আমার যে ঘরটার সোজাসুজি কিচেনের জায়গাটা রয়েছে, তো কিচেনে একটা উইন্ডো করা আছে, উইন্ডোর পাশে উল্টো দিকের একটা পজিশন রয়েছে যেটা দেখা যায়, যেটার বাইরে আবার একটা উইন্ডো রয়েছে যেটা দিয়ে রাস্তাটা দেখা যায়। তো ওই যে উইন্ডোটা রয়েছে যেটা দিয়ে রাস্তাটা দেখা যায়, ওখানে একটা ব্যাপার লাইট জ্বলে। কলকাতায় তো দেখেছো যে হোয়াইট কালারের যে ব্যাপার লাইটগুলো, ঠিক আছে? তো ওটা জ্বলছে। হঠাৎ করে আমি পড়তে পড়তে এখন যখন মাথাটা তুলেছি, দেখছি এই জানলা ক্রস করে ওই জানলার দিকটা, মানে ওই উইন্ডোর আগে বাট এই উইন্ডোর পরে, যেহেতু লাইটটা পড়েছে আমি বুঝতে পারছি যে কোনো একটা হিউম্যান শ্যাডো ওখানে দাঁড়িয়ে আছে। আমি না চমকে যাই যে এত রাত ওখানে কে দাঁড়িয়ে আছে, মানে যেহেতু ওইখানে আমাদের নেইবার্সরা থাকে। তো বেসিক্যালি কী হয়, আমি কন্টিনিউয়াসলি ওদিকে তাকিয়েছিলাম, ওকে? আর যতক্ষণ আমি কনস্ট্যান্ট তাকিয়েছিলাম ততক্ষণই মানে বডি শেপ বলো বা ওই ফিগারটা ওখানেই স্ট্যান্ড বাই মোডে দাঁড়িয়েছিল, ঠিক আছে? আমি জাস্ট একবার চোখের পলকটা ফেলেছি, এরমভাবে সরে গেছে। আমি তখনও ভেবেছি যে পাশের ঘরের কেউ একজন হয়তো রয়েছে। আমি সাথে সাথে কী করেছি, আমার দরজাটা খুলেছি, খুলে আমি বাইরে বেরিয়ে দেখছি ওই জায়গাটা পুরো অন্ধকার। তখন বাজে রাত্রি 2:30-3:30 বাজে, ঠিক আছে? দেখছি পুরো অন্ধকার, কেউ বেরোয়নি, দরজাও বন্ধ। বাট এটা আমি দেখেছিলাম। আরও 2-3 বার হয়েছে যে আমি ঘরে শুয়ে রয়েছি, ঠিক আছে? সামহাও আমার মনে হচ্ছে যে আমার বেডটাকে কেউ নাড়িয়ে দিয়েছে। এটা শুধু আমি না, আমার মাও কিন্তু আমাকে বলেছে যে বিছানাটাকে কেউ নাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে যে ভাইব্রেট হচ্ছে বিছানার। তো এরকম টুকটাক অনেক কিছুই ঘটতে থাকে। বাট ওই যে যখন দেখেছিলাম ওই বডিটা মুভমেন্ট করে সরে গেল, ওটা আমার ভীষণ ভয় লেগেছিল। আচ্ছা, এরও আরেকটা একই প্রশ্ন ছিল যে তোমার কোনো স্পেশাল ঘোস্ট ইনভেস্টিগেশন টিম কি সুদূর ভবিষ্যতে হতে পারে? স্পেশাল ঘোস্ট ইনভেস্টিগেশন টিম, দেখো এটার আমার ভীষণ ইচ্ছা রয়েছে। তো এটা আমি সেদিনই করতে পারবো যেদিনকে আমার হাতে প্রচুর সময় থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে যে যেদিন আমি চাকরিটা ছেড়ে দেবো, ঠিক আছে, সেদিনকে চিন্তাভাবনা করবো যে এই জিনিসটা করার। কারণ এটা আমারও ভীষণ ইচ্ছা রয়েছে। যদি এই চিন্তাভাবনাটাকে আমি বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার থেকে খুশি হয়তো কেউ হবে না। আমাদের মতো কোনো সাধারণ মানুষ যদি কোনো এন্টিটি দ্বারা আক্রমণ করে, তাহলে এই সাধারণ মানুষটি প্রথম অবস্থায় পজেস হয় পার্টিকুলার এন্টিটির কাছে বা অপশক্তির কাছে। তো কিন্তু এরকমও তো হতে পারে কখনো যে এন্টিটিটাও ওই সাধারণ মানুষটির ইশারায় পরিচালিত হচ্ছে। ন্যাচারালি কী হয়, এই যে এন্টিটি বা ব্যাড স্পিরিট বা আত্মা বা প্রেতাত্মা, এরা যারাই আমাদের পেছনে পড়ে যায় বা আমাদের সাথে চলে আসে বা আমাদেরকে পজেস্ট করে নেয়, এদের প্রভোকেশনটা আমাদের থ্রুতেই হয়। এরা কখনোই না, এরা নিজেদের যে মিডিয়ামটায় থাকে সেই মিডিয়ামটা ব্রেক করে আসতে চায় না, কারণ এতে না ওদের ভীষণ কষ্ট হয়, ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ওরা, ওকে? তো এই যে ওদের মিডিয়ামটা ব্রেক করতে হচ্ছে, তোমাকে পজেস্ট করতে হচ্ছে একটা আলাদা সোল, কারণ তোমার শরীরের মধ্যে তো অলরেডি তোমার এনার্জিটা রয়েছে। তাকে যদি তোমার সেই জায়গায় এক্সিস্ট করতে হয়, তাহলে তোমার এনার্জির সাথে ফাইট করেছে সেই জায়গায় এক্সিস্ট করছে। তো ন্যাচারালি পজেশন কিন্তু ওরকম হয় না যেরকম আমরা টিভিতে দেখি বা সিনেমাতে দেখি, ঠিক আছে? অনেক সময় কী হয়, পজেশন হলে তুমি বুঝতেই পারবে না, প্রথম কিছুদিন তুমি বুঝতেই পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বডি সোল অ্যালাইনমেন্ট আর ওই সোল মানে যে প্রেতাত্মা
তার যে অ্যালাইনমেন্টটা ব্যালেন্সে আসছে ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না। তো ন্যাচারালি পজেশন যখন তখন হয় না, যদি না তোমার সাথে সেই প্রেতাত্মার কোনো রকম কার্মিক রিলেশন থাকছে। ঠিক আছে, আজকে তুমি যদি তার কোনো রকম খারাপ করে থাকো বা ক্ষতি করে থাকো, ঠিক আছে, তখনই একমাত্র ইউনিভার্স বা নেচার, মানে মাদার নেচার যে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, ঠিক আছে, তো সে অ্যালাউ করবে না কখন অন্য একটা সোলকে আমাদের শরীরে প্রবেশ করার জন্য। পজেশন মানে তো আমরা সেটাই বুঝি যে কোনো একটা আদার্স এন্টিটির সোল সে আমাদের শরীরে প্রবেশ করছে, ঠিক আছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে তুমি হুটপাট প্রোজেস কেউ হতে পারে, ঠিক আছে, হ্যাঁ সে তোমার পেছনে চলে আসতে পারে, সে তোমার ক্ষতি করতে পারে এক্সটার্নালি, বাট ইন্টারনালি প্রোজেস তখনই হবে যখন তুমি তার কোনো কিছু একটা করে রেখেছো বা তোমার সাথে তার কোনো রকম ট্রানজাকশন পেন্ডিং রয়েছে বা কোনো কিছু বাকি রয়ে গেছে। তো যদি আজকে তুমি সাধারণ মানুষ হয়ে থাকো, তুমি যদি নর্মাল কারোর ক্ষতি না করে থাকো কখনো, বা তুমি যদি কোনো এন্টিটির ক্ষতি না করে থাকো, সাপোজ এমন একটা জায়গায় তুমি গিয়ে আজকে টয়লেট করলে, ঠিক আছে, তুমি জানো না সেই জায়গাতে কী রয়েছে, এবার হয়তো তার গায়ে লাগে বা তার থাকার জায়গায় তুমি জায়গাটাকে নোংরা করলে, সে তোমার পেছন পেছন চলে আসবে। তো এর জন্য তো অনেকেই বলে যে রাস্তা দিয়ে যখন মাঝরাতে বা তুমি হচ্ছে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছ বা এমন কোনো জায়গা যেখানে নেগেটিভ এন্টিটি থাকার চান্সেস অনেক বেশি, সেখানে তুমি একটু রেসপন্স করতে করতে যাও বা একটু গলা খ্যাঁকানি দিয়ে যাও, যাতে যদি কেউ থাকে সে সরে যাবে। তো তোমাকে এই প্রিকশনসগুলো নিজেকে মেনটেন করতে হবে, তাহলে দেখবে পজেসও হচ্ছে না, ঠিক আছে, মানে আদার্স কোনো এন্টিটির দ্বারা কোনো ক্ষতিও হচ্ছে না তোমার। নেক্সট হচ্ছে ওর, আমরা আজকের সময় এইসব অপ্রাকৃতিক ঘটনা নানা রকম চ্যানেলে শুনে থাকি, যেখানে নানা রকম অপদেবতা নিয়েও অনেকের সত্যি ঘটনা হয়ে থাকে। এইসব অপদেবতার মধ্যে একটা নাম হলো কালপুরুষ। একবার একটা পডকাস্টে শুনেছি, যেই স্থানে একবার কালপুরুষ রিজার্ভ করে সেই স্থানটা মৃত্যুপুরীতে পরিণত হয়। এমনকি একটা সত্য ঘটনা, ওই পার্টিকুলার বাড়ি বা স্থানটি দেখলেও নাকি ওই যে মানুষগুলো দেখে তাদের জীবন বিপর্যয় নেমে আসে। এটা কি সত্যি হয়ে থাকে? তাহলে তো গোটা একটা পাড়া বা গ্রাম অপদেবতার দখলে চলে আসবে। এটাকে তুমি ঠিক কতটা সত্যি বলে মনে করো? একটু বিস্তারিত বললে ভালো হয়। দেখো, কালপুরুষের কনসেপ্টটা আমার প্রথম নলেজে আসে হচ্ছে পোস্তাবদের সাথে পডকাস্টটা করার পর, ঠিক আছে। এই পার্টিকুলার এন্টিটির ব্যাপারে আমাকে পোস্তাবদাই প্রথম জানায়, ঠিক আছে। তারপর আমি কিছুটা জানার চেষ্টা নিজে থেকে করেছি। বেসিক্যালি কালপুরুষ হচ্ছে এমন একটা এন্টিটি, এরা যেই জায়গায় যায়, মানে যেই যদি কোনো বাড়িতে প্রবেশ করে যায় না, শুধু এরা থাকে না, এদের সাথে সাথে আরও অনেক নেগেটিভ এন্টিটি সেখানে আসতে থাকে। আর এরা সর্বপ্রথম কিন্তু টার্গেট করে বাড়ির মেয়েদেরকে, ঠিক আছে। যে কোনো এন্টিটি, যে কোনো বাজে আত্মা, এদের সবার ফার্স্ট টার্গেট হয় কিন্তু মেয়েরা, কারণ মেয়েদেরকে পজেস করা খুব ইজি হয়, কারণ মেয়েরা এমন কিছু লাইফস্টাইল লিড করা বলে, যেমন চুল খুলে রাখা অনেক সময়, ঠিক আছে। চুল হচ্ছে আমাদের লাইফের এমন একটা পার্ট বা আমাদের বডির এমন একটা পার্ট যারা খুব তাড়াতাড়ি নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে নেয়, ঠিক আছে। মানে চুল খুব তাড়াতাড়ি নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে নেয়, যেই কারণে মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি পজেসড হয়ে যাওয়ার চান্সেস থাকে। তুমি দেখবে আজকে যদি 100টা হরর মুভিজ হয়ে থাকে, ঠিক আছে, সেখানে 90টা মুভিতে দেখবে তুমি মেয়েরাই পজেসড হয়েছে, ঠিক আছে। স্টোরিটাও ওরমভাবেই তৈরি হয়। আর ন্যাচারাল তুমি আশপাশের ঘটনা যখন বলে যে ভূতে ভর করেছে, খুব কম দেখবে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এই কালপুরুষ যে এন্টিটিটা, এরা প্রথম তোমার হচ্ছে বাড়ির মেয়েদেরকে টার্গেট রাখে, ঠিক আছে, তাদের সাথে সম্ভব করার চেষ্টা করে। আর এরা যেখানে যায় সেই জায়গাটাকে ক্ষেত্রপাল হয়ে যায়, ক্ষেত্রপাল বলা হয়। ক্ষেত্রপাল এই কারণেই বলা হয় কারণ ওদের সাথে সাথে, ওরা আসার সাথে সাথে আরও অনেক নেগেটিভ এন্টিটি সেই জায়গাতে অ্যাট্রাক্টেড হয়, আরও অনেক নেগেটিভ এন্টিটি আসতে থাকে। অ্যাকচুয়ালি কালপুরুষের একটা গতিপথ হয়, ঠিক আছে। কালপুরুষ নিজের গতিপথে চলতে থাকে, চলতে চলতে যদি কোনো ডাইরেকশনে গিয়ে ধাক্কা খায়, সে যদি অন্যদিকে ঘুরে যায়, সেই পথে যদি তোমার বাড়ি চলে আসে, ও কিন্তু তোমার বাড়িতে প্রবেশ করে নেবে। আর যেখানে প্রবেশ করবে সেই বাড়িটা কিন্তু শ্মশানে পরিণত হবে, লিটারালি। মানে সেই বাড়ি থেকে সমস্ত সুখ চলে যেতে 1 থেকে 2 বছরও টাইম লাগবে না, পুরো শ্মশানে পরিণত হবে। আমার এটুকুই আমি জানতে পেরেছি এখনো অবধি কালপুরুষ সম্পর্কে। নেক্সট হচ্ছে, এখন অবধি আমরা অপ্রাকৃতিক যতগুলো ঘটনা বা এন্টিটির ব্যাপারে জেনেছি, তা হয়তো মাত্র 100%-এর মধ্যে 5% হয়তো এখানে হয়েছে, বা এমন কিছু মারাত্মক কিছু এন্টিটি রয়েছে যাদের হয়তো নামও এখনও পর্যন্ত শুনিনি। তোমার মতে, আমরাও জানি না, এরকম কিছু এন্টিটির ব্যাপারে জানা থাকলে বলো, এইসব এন্টিটির মধ্যে সবথেকে ব্রুটেল, নির্দয়, হিংস্র কোন এন্টিটি? দেখো, অনেক ধরনের এন্টিটি থাকে যারা অনেক রকমের জনি থেকে বিলং করে, ঠিক আছে। এরকম প্রচুর এন্টিটিস রয়েছে, নেগেটিভ এন্টিটি যারা দেবজনিতে বিলং করে, ঠিক আছে। এই কারণেই কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না। যেমন দেবতারা দেবজনি থেকে বিলং করে, যেই কারণে আমরা তাদেরকে দেখতে পাই না। ওরা যে মিডিয়ামটায় বিলং করে আমরা দেখতে পাই না, কারণ আমাদের যে পোর্টালটা বা আমাদের মিডিয়ামটা সেই জায়গায় ভিশন অ্যালাউ করছে না।
ঠিক আছে। তো এরকম প্রচুর এন্টিটিস রয়েছে, আর আজকে ইউটিউব বিভিন্ন পডকাস্টের থ্রুতে আমরা প্রচুর এন্টিটির ব্যাপারে জানতেও পেরেছি, লাইক কর্ণপিশাচিনী হয়ে গেল, ইয়াক্ষিনী হয়ে গেল, আভামোহিনী হয়ে গেল। তো প্রচুর এন্টিটিসদের ব্যাপারে জানতে পেরেছি, যার আর আমার মতে সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট এন্টিটি হচ্ছে কর্ণপিশাচিনী, ঠিক আছে। আর তোমার যদি খুব বললা করি, যেমন তুমি কালপুরুষের কথা এক্ষুনি বললে, তারপর বেতাল হয়ে গেল, বেতাল, তারপর ব্রহ্মরাক্ষস, ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট এন্টিটি, ঠিক আছে, মানে এই ক্যাটাগরিতে যারা আসে। তো বিভিন্ন জায়গার বিভিন্ন আরবান লেজেন্ডস রয়েছে, যেমন নালেবা বলে একজন এন্টিটি রয়েছে। নালেবা কথাটার অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে যে কাম টু মরম, আগামীকাল এসো, ঠিক আছে। যেটা হচ্ছে কেরালার একটা বিশাল বড় আরবান লেজেন্ডস, যেটার ওপর বেস্ট করে কিন্তু স্ত্রী মুভিটা হয়েছে, ঠিক আছে। তো এরকম ঘটনা ওখানে ঘটেছে। তো প্রচুর এন্টিটিস রয়েছে যাদেরকে নিয়ে লাইক কথা বললে হয়তো শেষ হবে না, আর এরকম প্রচুর এন্টিটিসের ব্যাপারে আমরা জানিও। সে বলেছে উত্তরগুলো কখনো যদি পাই তাহলে খুব আপ্লুত হব এবং কৃতজ্ঞ থাকো তোমার কাছে। সুস্থ থেকো, ভালো থেকো দাদা, ভালোবাসা নিও। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সোনারপুর থেকে দীপঙ্কর মণ্ডল। মানে তুমি বুঝতে পারছো, শিলিগুড়ি, সোনারপুর, চাঁদপাড়া, ঠিক আছে, মানে সত্যি এই জিনিসটা, মানে এর থেকে বড় পাওনা তো হতে পারে না, না। আপাতত মোটামুটি সব কোয়েশ্চেনই আমরা কভার করে ফেলেছি। যদি আরও কারোর কিছু কোয়েশ্চেন থাকে তারা আবারও কমেন্ট করে জানাও। আর তোমার অডিয়েন্সের জন্য তোমার যদি এই কিউএনএ তোমার কিছু বলার থাকলে সেটাও বলো। দেখো, আজকে কিউএনএটা আমার বহুদিন ধরে করার ইচ্ছে ছিল, ঠিক আছে। তো লাইক অনেকেই কোয়েশ্চেন করেছে, তো আমি নিজের দিক থেকে চেষ্টা করেছি সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ তারা আমার ভিডিও দেখছে। তো আমি সেক্ষেত্রে এটা কখনো ভাবিনি যে কারোর কোয়েশ্চেন্স আমি বাদ দেবো, কারণ প্রত্যেকের কমেন্টসই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবার নাম হয়তো নিতে পারলাম না, কারণ অনেকেই একই কোয়েশ্চেন করেছে যে আমি কোথায় থাকি বা ইউটিউব থেকে আর্ন কত হয়, হোয়াট এভার। তো যাই হোক, তো তাদের হয়তো সবার নাম নিতে পারলাম না। তো যাদের নাম নিতে পারলাম না তাদেরকে এক্সট্রিমলি সরি। পরের যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আবার একটা কিউএনএ আসবে, তো তখন তোমাদের যা যা কোয়েশ্চেন্স আমি আজকে নিতে পারলাম না, বাট কোয়েশ্চেন্স তো নিয়ে নিয়েছি, বাট যাদের নাম আজকে নিতে পারলাম না তারা ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন্স করো বা নতুনভাবে কোনো কিছু জানার চেষ্টা করলে আমি ডেফিনেটলি তাদের নামটাও নেব। তো যাদের নাম নিতে পারিনি তাদের কাছে এক্সট্রিমলি সরি। আর তোমরা যারা এত দূর থেকে গল্প বলার এপিসোডসগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তো কমেন্ট করে জানিও কিউএনএ এপিসোডটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করতে বলবো না, কারণ এই ভিডিওটাতে সেরকম কন্টেন্ট নেই শেয়ার করার মতন। তো এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য, যারা কোয়েশ্চেন্স করেছো বা যারা করোনি, যারা এই এপিসোডটা দেখে হয়তো অনেক কিছু জানতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী শনিবার নতুন কোনো গল্প বা ঘটনায় নিয়ে।